ভুবন বলিল, আসল শিয়াল নয় হুজুর। বেবি দিদি আজ সন্ধ্যে থেকে বায়না ধরেছিলেন দেওয়ান ঠাকুরের কাছে শিয়াল ডাক শুনবেন, তাই তিনিই ডাকছেন। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা বেবি বলছিল বটে, কিন্তু আশ্চর্য ক্ষমতা তো দেওয়ানজি, একেবারে অবিকল শিয়ালের ডাক, কিছু বোঝবার জো নেই। ভুবন বলিল, আজ্ঞে হ্যাঁ হুজুর, দেওয়ান ঠাকুর চমৎকার জন্তু জানোয়ারের ডাক ডাকতে পারেন। এই বলিয়া পাজিখানা ব্যোমকেশের পাশের টেবিলের উপর রাখিল। ব্যোমকেশের দিকে চাহিয়া দেখিলাম, সে যেন হঠাৎ পাথরের মূর্তিতে পরিণত হইয়া গিয়াছে। চোখের দৃষ্টি স্থির, সর্বাঙ্গের পেশি টান হইয়া শক্ত হইয়া আছে। আমি সবিস্ময়ে বলিয়া উঠিলাম, কি হে? ব্যোমকেশের চমক ভাঙিল। চোখের সম্মুখে দিয়া হাতটা একবার চালাইয়া বলিল, কিছু না, এই যে পাজি এনেছ। তা বেশ, তুমি এখন যেতে পারো। ভুবন প্রস্থান করিল। ব্যোমকেশ পাঁজিখানা তুলিয়া লইয়া তাহার পাতা উল্টাইতে লাগিল। খানিক পরে একটা পাতায় আসিয়া তাহার দৃষ্টিরুদ্ধ হইল। সেই পাতাটা পড়িয়া সেই পাঁজিখানা আমার দিকে অগ্রসর করিয়া দিয়ে বলিল, এই দেখো। মনে হইল তাহার গলার স্বর উত্তেজনায় ঈষৎ কাঁপিয়া গেল। পাঁজির নির্দিষ্ট পাতাটা পড়িলাম। দেখিলাম যে রাত্রে মাস্টার নিরুদ্দেশ হইয়াছিল সেই রাত্রিটা ছিল অমাবস্যা। পরদিন সকাল 7টার সময় গাত্রোত্থান করিয়া বাহিরে আসিয়া দেখিলাম সমস্ত বাড়িটা সুপ্ত। একজন ভৃত্য বারান্দা ঝাড় দিতেছিল। তাকে জিজ্ঞাসা করিয়া জানা গেল যে শীতকালে বেলা 8টা 8:30টার পূর্বে কেহ শয্যা ত্যাগ করে না, ইহাই এই বাড়ির রেওয়াজ। এই 1.5 ঘন্টা সময় কি করিয়া কাটানো যায়? আকাশে একটু কুয়াশার আভাস ছিল, সূর্যের আলো ভালো করিয়া ফোটে নাই। আমার মন উসখুস করিয়া উঠিল। বলিলাম, চলো ব্যোমকেশ, এখনো তো তোমার কোনো কাজ হবে না, জঙ্গলে গিয়ে 2-4টে পাখি মারা যাক, তারপর এদের ঘুম ভাঙতে ভাঙতে ফিরে আসা যাবে। প্রথম বন্দুক চালাইতে শিখিয়া আগ্রহের মাত্রা বেশি হইয়াছিল। মনে হইতেছিল যাহা পাই তাহার দিকেই লক্ষ্য করিয়া বন্দুক ছুড়িয়া দিই। বিশেষত কাল বন্দুক দুটো কুমার বাহাদুর এখানেই রাখিয়া গিয়াছিলেন। তোটাও কোটের পকেটে কয়েকটি অবশিষ্ট ছিল। ব্যোমকেশ খানিকক্ষণ চিন্তা করিয়া বলিল, চলো। বন্দুক কাঁধে করিয়া বাহির হইলাম। যে চাকরটা ঝাড় দিতেছিল তাহাকে প্রশ্ন করায় সে বলিল, জঙ্গলে যাইবার রাস্তা দেখাইয়া দিল। বলিল, এই পথে সিধা যাইলে বালির পাশ দিয়া জঙ্গলে প্রবেশ করিতে পারিব। আমরা সবুজ ঘাসে ভরা চারণ ভূমির উপর দিয়া চলিলাম। কুয়াশার জন্য ঘাসে শিশির পড়ে নাই, জুতো ভিজিল না। চলিতে চলিতে দেখিলাম সম্মুখে 1 মাইল দূরে বনের গাছগুলি গাঢ় বর্ণে আঁকা রহিয়াছে। তাহার কোলের কাছে বালু বেলা অর্ধচন্দ্রাকারে পড়িয়া আছে। দূর হইতে অস্পষ্ট আলোকে দেখিয়া মনে হয় যেন একটা লম্বা খাল জঙ্গলের পাদমূলে বেষ্টন করিয়া পড়িয়া আছে। আমরা যেদিকে চলিয়াছিলাম সেই দিকে উহার দক্ষিণ প্রান্তটা ক্রমশ সংকুচিত হইয়া একটি অনুচ্চ পাড়ের কাছে আসিয়া শেষ হইয়া গিয়াছে। অতঃপর দক্ষিণ দিকে আর বালি নাই। মিনিট 15 হাঁটিবার পর পূর্বোক্ত পাড়ের কাছে আসিয়া পৌঁছালাম। দেখিলাম পাড় একটা নয়, 2টা। কোনো কালে হয়তো বালুর দক্ষিণ দিকে জলরোধ করিবার জন্য একটা উঁচু মাটির বাঁধ দেওয়া হইয়াছিল। বর্তমানে সেটা দ্বিধা বিভক্ত হইয়া গিয়াছে। মাঝখানে আন্দাজ 15 হাত চওড়া একটা প্রণালী একদিকে সবুজ ঘাসে ভরা মাঠের সহিত, অপরদিকে বালুর চড়ার সঙ্গে সংযোগ স্থাপন করিয়াছে। আমরা নিকটতর ঢিবিটার উপর উঠিলাম। সম্মুখের নিচের দিকে চাহিয়া দেখিলাম গঙ্গা যমুনা সঙ্গমের মতো ক্ষীণ রেখা ঘাসের সীমানা নির্দেশ করিয়া দিতেছে। তাহার ঠিক পরে অনিশ্চিত ভয়সংকুল বালুর এলাকা আরম্ভ হইয়াছে।
ইহার মধ্যে ঠিক কোনখানটায় সেই ভয়ানক চোরাবালি, কে বলিতে পারে? বাঁধের উপর উঠিয়া যে বস্তুটি প্রথমে চোখে পড়িয়াছিল, তাহার কথা এখনো বলি নাই। সেটি একটি অত্যন্ত জীর্ণ কুঁড়ে ঘর। বাঁধের ভাঙনের দক্ষিণ মুখটি আগলিয়া ওই কুটির পরিপরি হইয়া কোনো মতে দাঁড়াইয়া আছে। উচ্চতা এত কম যে পাড়ের আড়ালে হইতে তাহার মটকা দেখা যায় না। ছিটা বেড়ার দেওয়াল মাটি লেপিয়া জল বৃষ্টি নিবারণের চেষ্টা হইয়াছিল। এখন প্রায় সর্বত্র মাটি খসিয়া গিয়া জীর্ণ উই ধরা হাড় পাঁজর বাহির হইয়া পড়িয়াছে। উপরের দু চালা খড়ের চালটিও প্রায় উলঙ্গ, খড় পচিয়া ঝরিয়া পড়িয়াছে, কোথাও বা গলিত অবস্থায় ঝুলিতেছে। বোধ করি 4-5 বছরের মধ্যে ইহাতে কেহ বাস করে নাই। বনের ধারে লোকালয় হইতে বহু দূরে এইরূপ নিঃসঙ্গ একটি কুটির দেখিয়া আমাদের ভারী বিস্ময় বোধ হইল। ব্যোমকেশ বলিল, তাই তো, চলো ঘরটা দেখা যাক। আমরা ফিরিয়া বাঁধ হইতে নামিবার উপক্রম করিতেছি, এমন সময় আকাশে সাঁই সাঁই শব্দ শুনিয়া চোখ তুলিয়া দেখি এক ঝাঁক বন পায়রা মাথার উপর দিয়া উড়িয়া যাইতেছে। ব্যোমকেশ ক্ষিপ্র হস্তে বন্দুকে টোটা ভরিয়া ফায়ার করিল। আমার একটু দেরি হইয়া গেল। যখন বন্দুক তুলিলাম তখন পায়রার ঝাঁক পাল্লার বাহিরে চলিয়া গিয়াছে। ব্যোমকেশের আওয়াজে একটি পায়রা নিম্নে বালুর উপর পড়িয়াছিল। সেটাকে উদ্ধার করিবার জন্য সম্মুখ দিয়া নামিতে গিয়া দেখিলাম সেই পথে নামা নিরাপদ নয়। পথ এত বেশি ঢালু যে পা হড়কাইয়া পড়িয়া যাইবার সম্ভাবনা। ব্যোমকেশ হাসিয়া বলিল, এত তাড়াতাড়ি কিসের হে? মরা পাখি তো আর উড়ে পালাবে না। চলো ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যাক, ঘরটাও দেখা হবে। তখন যে পথে উঠিয়াছিলাম সেই পথে নামিয়া বাঁধের ভাঙনের মুখে উপস্থিত হইলাম। কুটিরের মধ্যে প্রবেশ করিয়া দেখিলাম তাহাতে সম্মুখে এবং পশ্চাতে দুটি দ্বার আছে। যেটা দিয়া প্রবেশ করিলাম তাহার কবাট নাই, কিন্তু যেটা বালির দিকে আছে সেটাতে এখনো বাখারির আগল লাগিয়া আছে। ঘরের মধ্যে মনুষ্যের ব্যবহারের উপযোগী কিছু নাই। মেঝে সম্পূর্ণ বোধহয় গৌময় লিপ্ত ছিল, এখন তাহার উপর ঘাস গজাইয়াছে। পচা খড় চাল হইতে পড়িয়া স্থানটিকে আকীর্ণ করিয়া রাখিয়াছে। ঘরটি চওড়ায় 6 হাতের বেশি হইবে না, কিন্তু দৈর্ঘ্যে 2 বাঁধের মধ্যবর্তী স্থানটা সমস্তটা জুড়িয়া আছে। একদিক হইতে বালুর দিকে যাইতে হইলে ঘরের ভেতর দিয়াই যাইতে হয়, অন্য কোনো পথ নাই। ব্যোমকেশ ঘরের অপরিষ্কার মেঝে ভালো করিয়া পর্যবেক্ষণ করিয়া বলিল, সম্প্রতি এ ঘরে কোনো মানুষ এসেছে। এখানে খড়গুলো চেপে গেছে, দেখেছো? ওই কোণে কিছু একটা টেনে সরিয়েছে। এ ঘরের মানুষের যাতায়াত আছে। মানুষের যাতায়াত থাকা কিছু বিচিত্র নয়। রাখাল বালকেরা এদিকে গরু চড়াইতে আসে, হয়তো এই ঘরের মধ্যে খেলা করিয়া তাহারা দ্বিপ্রহর যাপন করে। তা হবে বলিয়া আমি অন্য ঘরের আগল খুলিয়া বালির দিকে বাহির হইলাম। মনটা পাখির দিকেই পড়িয়াছিল, কিন্তু কোথায় পাখি? পাখিটা সম্মুখেই পড়িয়াছিল লক্ষ্য করিয়াছিলাম, অথচ কোথাও তাহার চিহ্ন মাত্রও নেই। আমি আশ্চর্য হইয়া ব্যোমকেশকে ডাকিয়া বলিলাম, ওহে, তোমার পাখি কই? সত্যি কি মরা পাখি উড়ে গেল নাকি? ব্যোমকেশ বাহির হইয়া আসিল। সেও চারিদিকে চক্ষু ফিরাইল, কিন্তু পাখির একটা পালকও কোথাও দেখা গেল না। ব্যোমকেশ আস্তে আস্তে বলিল, তাই তো, একটু এগিয়ে দেখা যাক, হয়তো আশেপাশে কোথায় আছে। বলিয়া আমি বালুর উপর পদার্পণ করিতেই যাইব, ব্যোমকেশের একটা হাত বিদ্যুৎ বেগে আসিয়া আমার কোটের কলার চাপিয়া ধরিল। বলল, থামো। কি হলো? আমি অবাক হইয়া তাহার মুখের পানে তাকাইলাম। বালির উপর পা বাড়িও না। সদ্য ছেঁড়া কার্তুজের শূন্য খোলটা ব্যোমকেশের পকেটেই রাখিয়াছিল, এখন সেটা বাহির করিল।
সম্মুখ দেখে প্রায় 20 হাত দূরে বালুর উপর ছড়িয়া দিয়া বলিল, ভালো করে লক্ষ্য করো। চাপা উত্তেজনায় তাহার স্বর প্রায় রুদ্ধ হইয়া গেছিল। লাল রঙের খোলটা পরিষ্কার দেখা যাইতেছিল। সেই দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। দেখিতে দেখিতে আমার মাথার চুল খাড়া হইয়া উঠিল। কি সর্বনাশ! কার্তুজ খোলের ভারী দিকটা নামিয়া গিয়া সেটা খাড়া হইয়া দাঁড়াইয়া উঠিল। তারপর নিঃশব্দে বালুর মধ্যে ধীরে ধীরে অদৃশ্য হইয়া গেল। এই চোরাবালি! এবং ইহাতে আমি গবেটের মতো এক্ষুনি পদার্পণ করিতে যাইতেছিলাম। ব্যোমকেশ বাধা না দিলে আজ আমার কি হইত ভাবিয়া শরীরের রক্ত ঠান্ডা হইয়া গেল। ব্যোমকেশের চোখ দুটো উত্তেজনায় জলজল করিয়া জ্বলিতেছিল। তাহার ওষ্ঠাধর বিভক্ত হইয়া দাঁতগুলো ক্ষণকালের জন্য দেখা গেল। সে বলিল, দেখলে? ওহ, কি ভয়ানক, কি ভয়ানক! আমি কম্পিত স্বরে বলিলাম, ব্যোমকেশ, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ। আমার কথা যেন শুনিতে পায় নাই, এমন ভাবে সে কেবল অস্ফুট স্বরে বলিতে লাগিল, কি ভয়ানক, কি ভয়ানক! দেখিলাম তাহার মুখের রং ফ্যাকাশে হইয়া গেলেও চোখের দৃষ্টি আর চোয়ালের হাড় কঠিন হইয়া উঠিয়াছে। অতঃপর ব্যোমকেশ কুটিরের চাল হইতে কয়েক টুকরা বাখারি ভাঙিয়া আনিল। একটি একটি করিয়া সেগুলি বালুর উপর নিক্ষেপ করিতে লাগিল। দেখা গেল ঘাসের সীমানার প্রায় 10 হাত দূর থেকে চোরাবালি আরম্ভ হইয়াছে। কোথায় গিয়া শেষ হইয়াছে তাহা জানা গেল না, কারণ যতদূর পর্যন্ত বাখারি ফেলা হইল সবই বাখারি ডুবিয়া গেল। পুরাতন বাঁধের অর্ধচন্দ্রাকৃতি বাহু বেষ্টন ওই চোরাবালিকেই ঘিরিয়া রাখিয়াছে। অতীত যুগের কোন সদাশয় জমিদার হয়তো প্রজাদের জীবন রক্ষার্থেই এই বাঁধ করিয়াছিলেন। তারপর কালক্রমে বাঁধও ভাঙিয়া গিয়াছে, তাহার উদ্দেশ্য লোকে ভুলিয়া গিয়াছে। চোরাবালির পরিধি নির্ণয় যথাসম্ভব শেষ করিয়া আমরা আবার কুটিরের ভেতর দিয়া বাহিরে আসিলাম। ব্যোমকেশ তখন বলল, অজিত, আমরা যে চোরাবালির সন্ধান পেয়েছি এই কথা যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে, বুঝলে? আমি ঘাড় নাড়িলাম। ব্যোমকেশ তখন কুটিরের সম্মুখে কোমরে হাত দিয়া দাঁড়াইয়া বলিল, বাহ, ঘরটি কি চমৎকার জায়গায় দাঁড়িয়ে আছে দেখেছ? পেছনে 15 হাত দূরে চোরাবালি, সামনে 20 হাত দূরে গভীর বন, দুধারে বাঁধ। এটি কে তৈরি করেছিল জানতে ইচ্ছে করে। কুয়াশা কাটিয়া গিয়া বেশ রৌদ্র উঠিয়াছিল। আমি বনের দিকে তাকাইয়া দেখিলাম গাছের ছায়ার নিচ দিয়ে একজন হাফ প্যান্ট পরিহিত লোক বন্দুক কাঁধে লইয়া দীর্ঘ পদক্ষেপে আমাদের দিকেই আসিতেছে। গাছের ছায়ায় বাহির হইয়া আসিয়া দেখিলাম হিমাংশুবাবু। হিমাংশুবাবু দূর হইতে হাঁকিয়া বলিলেন, আপনারা কোথায় ছিলেন? আমি জঙ্গলের মধ্যে খুঁজে বেড়াচ্ছি। ব্যোমকেশ মৃদু কণ্ঠে আমাকে বলিল, অজিত, মনে থাকে যেন, চোরাবালি সম্বন্ধে কোনো কথা নয়। তারপর গলা চড়াইয়া বলিল, অজিতের পাল্লায় পড়ে পাখি শিকারে বেরিয়ে পড়েছিলুম। পাখিরা অবশ্য অক্ষত শরীরে আছে, কিন্তু আর্মস অ্যাক্টের বিরুদ্ধে অজিত যে রকম অভিযান আরম্ভ করেছে শিগগিরই পুলিশের হাতে পড়বে। আমি বলিলাম, এবার কলকাতায় গিয়েই একটা বন্দুকের লাইসেন্স কিনব। হিমাংশুবাবু আমাদের মধ্যে আসিয়া দাঁড়াইলেন, বন্দুক নামাইয়া বলিলেন, তারপর কিছু পেলেন? কিচ্ছু না। আপনি একেবারে রাইফেল নিয়ে বেরিয়েছেন যে, বলিয়া ব্যোমকেশ তাহার অস্ত্রটির দিকে তাকাইল। হিমাংশুবাবু বলিলেন, হ্যাঁ, সকালে উঠেই শুনলাম জঙ্গলে নাকি বাঘের ডাক শোনা গেছে, তাই তাড়াতাড়ি রাইফেল নিয়ে বেরিয়ে পড়লুম। চাকররা বললে আপনারা এদিকেই এসেছেন, একটু ভাবনা হলো, কারণ হঠাৎ যদি বাঘের মুখে পড়েন তাহলে আপনাদের পাখি মারা বন্দুক আর ওই 10 নম্বর ছড়ার কোনো কাজেই লাগবে না। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, বাঘ এসেছে কার মুখে শুনলেন? হিমাংশুবাবু বললেন,
ঠিক যে এসেছে এ কথা কেউ জোর দিয়ে বলতে পারছে না। আমার গোয়ালাটা বলছিল যে গরুগুলো সমস্ত রাত খোয়ারে ছটফট করেছে, তাই তার আন্দাজ হয়তো বাঘের গন্ধ পেয়েছে তারা। তাছাড়া দিবানজিও বলছিলেন তিনি নাকি অনেক রাত্রে বাঘের ডাকের মতো একটা আওয়াজ শুনতে পেয়েছিলেন। যাই হোক, চলুন এবার ফেরা যাক, এখনো চা খাওয়া হয়নি। হাতের ঘড়ি দেখিয়া ব্যোমকেশ বলিল, 8:30। চলুন। আচ্ছা, এই পোড়ো ঘরটা কার? এরকম নির্জন স্থানে কে এই ঘরটি তৈরি করেছিল? কেনই বা করেছিল? কিছু জানেন কি? হিমাংশুবাবু বলিলেন, জানি বই কি, চলুন যেতে যেতে বলছি। তিনজনে বাড়ির দিকে অগ্রসর হইলাম। হিমাংশুবাবু চলিতে চলিতে বলিলেন, 4-5 বছর আগে, ঠিক ক বছর হলো বলতে পারছি না, তবে বাবা মারা যাওয়ার পর হঠাৎ একদিন আমার বাড়িতে এক বিরাট তান্ত্রিক সন্ন্যাসী এসে হাজির হলেন। ভয়ঙ্কর চেহারা, মাথায় জটার মতো চুল, অজস্র গোঁফ দাড়ি, 5 হাত লম্বা এক জোয়ান, পরনে স্রেফ একটি নেংটি, চোখ দুটো লাল টকটক করছে। আমার দিকে তাকিয়ে অত্যন্ত রূঢ় ভাবে তুই তুকারি করে বললেন যে তিনি কিছুদিন আমার আশ্রয়ে এখানে থেকে সাধনা করতে চান। সাধু সন্ন্যাসীর উপর আমার বিশেষ ভক্তি নেই, ও সব বুজরুকি আমার সহ্য হয় না। বিশেষত ভেকধারীদের ঔদ্ধত্য আর স্পর্ধা আমি বরদাস্ত করতে পারি না। আমি তৎক্ষণাৎ তাকে দূর করে দিচ্ছিলাম, কিন্তু দেওয়ানজি মাঝ থেকে বাধা দিলেন। তার বোধহয় তান্ত্রিক ঠাকুরকে দেখে খুবই ভক্তি হয়েছিল। তিনি আমাকে অনেক করে বোঝাতে লাগলেন, অভিসম্পাদ প্রভৃতির ভয়ও দেখালেন, কিন্তু আমি ওই উলঙ্গ লোকটাকে বাড়িতে থাকতে দিতে কিছুতেই রাজি হলাম না। তখন দেওয়ানজি তান্ত্রিক ঠাকুরের সঙ্গে মোকাবেলা করে ঠিক করলেন যে তিনি আমাদের জমিদারির মধ্যে কোথাও একটা কুঁড়ে ঘর বেঁধে থাকবেন, আর ভান্ডার থেকে তার নিয়মিত সিধে দেওয়া হবে। দেওয়ানজির এত আগ্রহ দেখে আমি অগত্যা রাজি হয়ে গেলাম। বাবাজি তখন এই জায়গাটা পছন্দ করে কুঁড়ে ঘর বাঁধলেন। মাস 6 এখানে ছিলেন, কিন্তু তার মধ্যে আমার সঙ্গে তার কোনোদিন দেখা হয়নি। তবে দেওয়ানজি প্রায়ই যাতায়াত করতেন। শেষ পর্যন্ত তার ভক্তি এতই বেড়ে গেছিল যে শুনতে পাই তিনি বাবাজির কাছ থেকে মন্ত্রও নিয়েছিলেন। অবশ্য উনি আগে থেকেই শাক্ত ছিলেন, কিন্তু এতটা বাড়াবাড়ি ছিল না। শেষ পর্যন্ত কি হয়েছিল সেই তান্ত্রিকের? সেই তান্ত্রিক কেনই বা হিমাংশু বাবুর জমিদারিতে তন্ত্র সাধনা করতে চাইলেন? আর দেওয়ানজির এত আগ্রহ কেন সেই তান্ত্রিকের প্রতি? জানতে হলে বন্ধুরা আমার আগামীকালের চোরাবাড়ি পর্বের 6ষ্ঠ পর্ব শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার আজকের চোরাবাড়ি গল্পের 5ম পর্ব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা।